ব্যারাকপুরের রাজনীতিতে এক সময়ের পরিচিত মুখ। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রাক্তন জেলা সভাপতি, প্রাক্তন কাউন্সিলরও। আর সেই নওশাদ আলমকেই এবার একাধিক তোলাবাজি, হুমকি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। কিন্তু গ্রেফতারের পর তদন্তে উঠে আসছে আরও কিছু চাঞ্চল্যকর অভিযোগ। কেন আমার বাড়িতে বিয়েটা গিয়ে অফিসার করছিল, কিছু পাকিস্তানি এসেছিলেন, তাদেরকে রেসিডেন্সিয়াল দেওয়া হয়েছিল। নোর মাথার হাত আমাদের অনেক বড় নেতাদের হাত ছিল। এলাকার মানুষের দাবি, দীর্ঘদিন ধরে এক প্রকার আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। ঠিক কি অভিযোগ উঠছে নওশাদ আলমের বিরুদ্ধে, দেখুন আমাদের বিশেষ অনুসন্ধান। জম্মু ও কাশ্মীর থেকে ফেরার পথে হাওড়া স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় নওশাদ আলমকে। 8ই জুন অভিযান চালিয়ে তাকে আটক করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। বর্তমানে তাকে ব্যারাকপুরে এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, ধৃত নওশাদ আলম একসময় তৃণমূল কংগ্রেসের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। এরই মধ্যে গত 11ই জুন টিটাগড় থানায় আরও একটি এফআইআর দায়ের হয়। অভিযোগকারী টিটাগড়ের জিসি রোড সংলগ্ন নয়াবস্তি এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজু। তার অভিযোগ, তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং শারীরিক নির্যাতন করা হয়েছিল। ঘটনাটা এটা ঘটেছে, আমি 2024 সালে আমি নিজের দিদি বাড়ি থেকে আসছিলাম। তো আমাকে এরা নওশাদ আলম 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, আমি ওর নিজের ছেলে পুলে নিয়ে রাত্রির 2টোর সময় দাঁড়িয়েছিল 18 নম্বর ওয়ার্ডে রাস্তার মাথায়। তো ড্রিঙ্ক করেছিল ওরা সব। তো আমি আসছিলাম নিয়ে দিদি বাড়ির থেকে নেমন্তন্ন দিয়ে। তো আমাকে ওরা রাত্রিরে ধরে বেধবা মারধর করার পরে আমাকে ওরা নিজে 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নওশাদ আলম নিজের ওয়ার্ডে কার্যালয়ে অফিসে নিয়ে যায়, টিএমসির অফিসে। তো নিয়ে যাওয়ার পরে আমাকে বেধড়ক মারধর করে ওরা, মেশিনের বাট ফাট দিয়ে মারে আমাকে। হ্যাঁ, বন্দুক দেখে মারধর করে, বাঁশ বিকিট দিয়ে মারধর করে। আমি 4 দিন হসপিটালে ভর্তি ছিলাম। হ্যাঁ, রিপোর্ট আছে আমার কাছে। অভিযোগকারী মোহাম্মদ রাজুর দাবি, তাকে কোথা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কারা উপস্থিত ছিল এবং কিভাবে তার উপর অত্যাচার চালানো হয়েছিল, সেই সমস্ত তথ্য তিনি পুলিশের কাছে জানিয়েছেন। তবে প্রশ্ন উঠছে, যদি ঘটনা এতটাই গুরুতর হয়ে থাকে তাহলে তিনি সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হলেন না কেন? এই প্রশ্নের উত্তরে কি বললেন মোহাম্মদ রাজু, আপনারাও শুনুন। থানায় গেছিলাম আমি, বড় বাবু 4 দিন পর তো আমি ছাড়া পেয়েছিলাম হসপিটাল থেকে। আমার তো অবস্থা খারাপ ছিল অনেক। তো আমি হসপিটাল থেকে ছাড়া পারলাম। তো আমার সাথে 2টো গার্ড ছিল। ও গার্ড নিয়ে বড়বাবু যে কথা বললো ফোনের মধ্যে, নিজের মোবাইলের মধ্যে। তো আমাকে বললো কি এখন এমপি ইলেকশন আছে টিএমসির। আচ্ছা, 2024-এর মানে লোকসভা। হ্যাঁ, লোকসভা সময় ইলেকশন আছে, তুই এখন কিছু করিস না, না তো তোকে গ্রেফতার করতে হবে। কেন এখন ঝুট ঝামেলা আমি চাই না। মোহাম্মদ রাজুর অভিযোগ অনুযায়ী এলাকার একটি নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ, তবুও অভিযোগকারী দাবি করেছেন সেখানে মানুষকে নিয়ে গিয়ে মারধর ও নির্যাতন করা হতো। এই অভিযোগ নিয়ে আমরা কথা বলি ব্যারাকপুরের প্রাক্তন পৌরপ্রধান উত্তম দাসের সঙ্গে। তার কাছে প্রশ্ন ছিল, একজন জনপ্রতিনিধি হিসেবে নওশাদ আলমের বিরুদ্ধে এমন অভিযোগ সম্পর্কে তিনি কি আগে কিছুই জানতেন না? নোর মাথার হাত আমাদের অনেক বড় নেতাদের হাত ছিল। আর আমি অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে আমি কোনো দলীয় পোস্টে ছিলাম না। আমার চেয়ারম্যান হিসেবে কাউন্সিলরদের উপর মাথায় হাত সবসময় থাকে, সেটা লিগেলি যেটা আছে সেই হাতটা থাকে। ইনলিগাল কোনো হাত আমার কারোর উপর, কোনো কাউন্সিলরের উপর নেই বা ছিল না। ওরা একটা দলের পলিটিক্যাল পদাধিকারী ছিলেন। ও একটা প্রেসিডেন্ট ছিল, জেলার প্রেসিডেন্ট ছিল, সেটা পলিটিক্যাল। ওদের পাওয়ার অনেক বেশি ছিল, অনেক ইয়েতে অনেক কিছুই সেখানে হাত রাখারাখি কোনো ব্যাপার। দায়ভার হচ্ছে ব্যক্তিগত। কেউ কোনো খারাপ কাজ করলে তার দায়ভার ব্যক্তিগত, কারো দায়ভার কেউ নেবে না বা কেউ শিখিয়ে দেবে না কেউ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন ব্যারাকপুর পৌরসভার প্রথম বোর্ডের সদস্য এবং 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা মিলন কৃষ্ণ আশো। আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি জানতেন না যে নওশাদ আলম বাড়ির কে আজকে ওই চেয়ারে বসেছে? উনি জানতেন না?
ওনার সবকিছু, উনি যদি বলেন যে আমি কিছু জানতাম না, তাহলে উনি ওনার নিজের মূর্খতার পরিচয় দিচ্ছেন। একজন কাউন্সিলর কি কাজ করছে, তার কতটা প্লাস আছে কতটা মাইনাস আছে ওনার তো বোঝার দরকার ছিল। এই যে আজকে আমি ওনারই একটা ভিডিও পাচ্ছিলাম, সেই ভিডিওতে উনি আজকে কি বলছেন, যে বিধায়কের নামে বলছেন, মানে যে বিধায়ক তখন ছিলেন সেই বিধায়কের নামে বলছেন এবং পার্থ ভৌমিকের নামে বলছেন। উনি যদি এত ইন্টেলিজেন্ট হয়ে থাকেন, তাহলে পরে উনি চেয়ার থেকে কেন অবসর নিলেন না? ডিউ টু দ্যাট পার্সনের জন্য, সেই সমস্ত লোকের জন্য তাদের বিহেভিয়ার, তাদের কার্যক্রম যদি তার পছন্দ না হয়ে থাকে, তাহলে পরে তো উনি চেয়ার থেকে কেন রিজাইন দিলেন না? লোভ হয়েছে না, ওই চেয়ারে আমাকে বসে থাকতে হবে আর আমার পকেটটাকে ভর্তি করতে হবে, এই তো ওনার কাজ ছিল, আর তো কোনো কাজ ছিল না ওনার। শুধু তাই নয়, মিলনাসের বক্তব্যে উঠে এসেছে আরও কিছু বিস্ফোরক দাবি, যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। ক্রিয়েটিভ কেরিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। যেটা শুনেছি, নওশাদ আলমের মিসেস যখন ছিলেন, তখন তারা রেসিডেন্সিয়াল কিভাবে পেলেন, কিছু পাকিস্তানি এসছিলেন, তাদেরকে রেসিডেন্সিয়াল দেওয়া হয়েছিল এবং তাদেরকে রাখার জন্য জায়গা দেওয়া হয়েছিল, এবং সেইগুলি যখন এনকোয়ারি হয় তার বিরুদ্ধে বোধহয় কেসও হয়েছিল, আমার কাছে যতটা খবর আছে। কিন্তু কতটা সত্যি কতটা মিথ্যা এখন কি পজিশনে রয়েছে সেটাও আমি জানি না। এবং এবার যদি পৌরসভা নির্বাচনের পর যারা চেয়ারে গিয়ে বসবেন, আমি মনে করব যিনি চেয়ারে বসুন না কেন, প্রত্যেকটা ফাইল যেন টেক ওভার করা হয়। কোথা থেকে? 2010 থেকে 2026 যেদিন উনি রেজিগনেশন দিলেন, সেই দিন পর্যন্ত প্রত্যেকটা ফাইল যেন চেক করা হয়। দেখবেন দুধ কা দুধ, পানি কা পানি হয়ে গেছে। 14 জুন টিটাগড় থানার পুলিশ নওশাদ আলমকে নিয়ে তার বাড়িতে যায় তদন্তের স্বার্থে। অভিযোগ, সেখানে অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি চালানো হয়। সেই সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিতে হয় বলে স্থানীয় সূত্রে খবর। আর এই তদন্ত চলাকালীন নওশাদ আলমের ব্যক্তিগত জীবন নিয়েও কিছু অভিযোগ সামনে আসে। একটি মহিলার সঙ্গে নওশাদ আলমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে কোনো সরকারি বা আইনি নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি, তাই মহিলার সম্মানের খাতিরে তার পরিচয় এবং সম্পূর্ণ কথোপকথন আমরা গোপন রাখলাম। এই বিষয়ে সংশ্লিষ্ট মহিলার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ধোকা দিন, যেহেতু ওর বাচ্চা বউ বাচ্চা ছিল, আমার ফ্যামিলিকে একসেপ্ট করিনি, তারপর আমি কথাবার্তা বন্ধ করে দিয়েছিলাম। ও, এমনি মারধর কিছু করেনি? না, কেন মারধর কিসের জন্য করবে? যাই হোক, এ থেকে জানাজানি হয়েছিল, তো আমার যখন বউ বাচ্চা আছে ওর সাথে কেন তুই রিলেশন রাখবি, তারপর থেকে আমার সাথে আর কোন রকম কোনো কন্ট্যাক্ট নেই। তো এত এলাকায় ক্ষোভ কেন ওর প্রতি? সেটা তো আমি বলতে পারবো, ওটা তো ওর ওয়াইফ ভালো বলতে পারবে। আমার একটা বদনাম হয়ে গেছিল, ওনারই তো ওয়াইফই তো ফটোটা পোস্ট, মানে আমার ফেসবুকে ছেড়েছিল না, আর আদার্স ওয়াইফ তো কেউ ফেসবুকে আমার ফটোটা পোস্ট করেনি। ও, তো তারপরে মীমাংসা হয়ে গেল, ডিলেট করে দিল, তারপর থেকে আমার কোনো রিলেশন ওনার নেই। ফ্যামিলি জানতে পারলো, পিসিরা কাকারা সবাই বললো যে কেন 3 বাচ্চার অপেক্ষা। তুমি জানতে না? তুমি জানতে না ও সালিশিদার? জানতাম, হ্যাঁ অবশ্যই জানতাম। এবার যখন ফ্যামিলির এগেইনস্টে গিয়ে তো আমি কিছু করতে পারবো না। না, নিশ্চয়ই না, কিন্তু তাহলে ও যখন বিবাহিত, হ্যাঁ, ওর বউ বাচ্চা আছে, তাহলে তুমি গেছিলে কেন? জাস্ট ভালো লেগেছে? তখন বুঝতাম না, দেখুন 5 বছর, সেই তখন ম্যাচুরিটাও আসেনি, তখন ছিল 18-19 বছর বয়স, তখন অতটা বুঝতে পারিনি, চলে গেছিলাম। তারপর যখন নিজে বুঝতে পারলাম, তারপর আমি নিজে সরে এসেছি। পুলিশ সূত্রে খবর, নওশাদ আলমের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি প্রদান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত একাধিক অভিযোগ দায়ের হয়েছে থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে। তদন্তকারীদের দাবি, গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপন করেছিলেন। পরে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং একাধিক মামলার সঙ্গে তার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। নওশাদ আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি কতটা সত্য তার চূড়ান্ত উত্তর দেবে আদালত এবং চলমান তদন্ত। তবে একের পর এক অভিযোগ, নতুন এফআইআর এবং স্থানীয়দের বক্তব্য ইতিমধ্যে ব্যারাকপুরের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।